আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলাদেশের সংবাদে আপনাদের সাথে আছি জেবা রহমান। শুরুতেই বিআরবি কেবল সংবাদ শিরোনাম। নির্বাচন প্রত্যাখ্যানকারীদেরই ক্ষমা চাওয়া উচিত। ভোটে অনিয়ম নিয়ে টিআইবির রিপোর্ট পরাজিতদের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা, বলেছেন মন্ত্রীরা। নড়াইল ও সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2 লাশ উদ্ধার। টাঙ্গাইল, গাইবান্ধা সহ বিভিন্ন জায়গায় আরও 4 জন খুন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎ অফিসের পাশে তেলের ডিপোতে আগুন, 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ। দেখছিলেন বিআরবি কেবলস সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। মুসলিম দেশগুলোর যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধানের উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে তেজগাঁও কার্যালয়ে বাংলাদেশের নবনিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফরের সৌজন্য সাক্ষাতে শেখ হাসিনা একথা বলেন। গ্রামীণ অর্থনীতিকে কেন্দ্র করে সরকারের উন্নয়ন পরিকল্পনা চলমান রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী। ধর্মীয় সম্প্রীতির উদাহরণ দিতে গিয়ে শেখ হাসিনা বলেন, আলাদা ধর্ম হলেও দেশের প্রত্যেকেরই সব ধর্মের উৎসবে অংশ নিয়ে থাকে। সৌজন্য সাক্ষাতে আওয়ামী লীগের নিরঙ্কুশ বিজয়ে শেখ হাসিনাকে অভিনন্দন জানান ইরানি রাষ্ট্রদূত। ধর্মীয় ও সাংস্কৃতিক দিক থেকে দুদেশের বন্ধন এখন আরও ভালো অবস্থানে, ভবিষ্যতে তা আরও জোরালো হবে বলেও আশা করেন ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ রেজা নফর। একাদশ সংসদ নির্বাচনকে যারা প্রত্যাখ্যান করছে তাদেরই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। 19 জানুয়ারি প্রধানমন্ত্রীকে সংবর্ধনা দেওয়ার প্রস্তুতি উপলক্ষে আয়োজিত যুবলীগ দক্ষিণের বর্ধিত সভায় এ মন্তব্য করেন তিনি। ওবায়দুল কাদের বলেন, নির্বাচন নিয়ে টিআইবির গল্প সাজাচ্ছে। নির্বাচনের সময় কারচুপির কোনো কথা বলার কারণ খুঁজে না পেলেও এখন কেন বলছে সরকার তা জানে বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। কাদের বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বেপরোয়া চালক হয়ে গিয়েছেন। গত 10 বছরে 10 মিনিটের জন্য যে মহাসচিব আন্দোলন করতে পারেনি তার পদত্যাগ করা উচিত ছিল বলেও মন্তব্য করেন তিনি। প্রধানমন্ত্রীকে সংবর্ধনা অনুষ্ঠান সফল করতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। নির্বাচনে অনিয়ম হয়েছে উল্লেখ করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে প্রতিবেদন প্রকাশ করেছে তা মন গড়া ও রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বলে মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। সকালে চট্টগ্রাম নগরীর নিজ বাসভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন। এ সময় মন্ত্রী বলেন, টিআইবির প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নেই। টিআইবির প্রকাশিত প্রতিবেদন ত্রুটিপূর্ণ, মনগড়া ও একপেশে বলে মন্তব্য করেন তিনি। নির্বাচনী প্রচারণা শুরুর পর থেকে নির্বাচন পরবর্তী সময় পর্যন্ত আওয়ামী লীগের 22 নেতাকর্মী হত্যা, বিএনপির মনোনয়ন বাণিজ্যের বিষয়ে কোনো তথ্য এই প্রতিবেদনে নেই বলেও অভিযোগ করেন মন্ত্রী। তথ্যমন্ত্রী আরও বলেন, পরাজিত শক্তিকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য কেবল প্রতিবেদন দেয়া হয়েছে। গবেষণার কথা বলে যে বক্তব্য বা প্রতিবেদন গতকাল টিআইবি প্রকাশ করেছে, এই প্রতিবেদন আর বিএনপির বক্তব্যের মধ্যে কোনো পার্থক্য নাই। প্রকৃতপক্ষে এটি বিএনপি জামাতের পক্ষে টিআইবি একটি প্রতিবেদন দিয়েছে মাত্র, অন্য কোনো কিছু নয়। এই নির্বাচন যে অপেক্ষাকৃত শান্তিপূর্ণ হয়েছে সেই বিষয়টিও টিআইবির প্রতিবেদনে নাই। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র পদে উপনির্বাচন হতে আর কোনো বাধা নেই। এ সংক্রান্ত স্থগিতাদেশ ও রুল খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। বুধবার হাইকোর্টের রুল খারিজ করে দিয়ে বিচারপতি গোবিন্দ্রচন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেন। মেয়র আনিসুল হকের মৃত্যুতে ডিএনসিসির মেয়র পদটি শূন্য হয়। আইন অনুযায়ী ইসি 2018 সালের 9 জানুয়ারি এ পদে উপনির্বাচন এবং ডিএনসিসিতে নতুন যুক্ত 18টি ওয়ার্ডে সাধারণ নির্বাচন এবং দক্ষিণ সিটি কর্পোরেশনে যুক্ত হওয়া 18টি ওয়ার্ডের নির্বাচনের তফসিল দেয়। ওই বছরের 26 ফেব্রুয়ারি ভোট হওয়ার কথা ছিল, কিন্তু আলাদা রিট মামলার পরিপ্রেক্ষিতে আদালত গেল বছর 17 জানুয়ারি ডিএনসিসি নির্বাচনের তফসিলের কার্যকারিতা 6 মাসের জন্য স্থগিত করেন। পরবর্তীতে আরও 6 মাসের জন্য নির্বাচন কার্যক্রম স্থগিত করে আদালত। এক বছরের কম ও 65 বছরের বেশি বয়সীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক স্বপন। দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের 100 দিনের কর্মসূচি ঘোষণা করে মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্য বিভাগের সকল স্তরে শুদ্ধি অভিযান চালানো হবে।
তিনি বলেন, এ খাতে কিছু অনিয়ম চিহ্নিত করা হয়েছে, সেগুলো সমাধান করা হবে। সরকারের নির্বাচনী ইশতেহার অনুসারে এই মেয়াদে শিশু ও বয়স্কদের বিনামূল্যে স্বাস্থ্যসেবা নিশ্চিত করা হবে বলেও জানান জাহিদ মালিক। 100 দিনের কর্মসূচির মধ্যে ঝুলে থাকা 10,000 চিকিৎসক নিয়োগ চূড়ান্ত করা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তাদের জন্য 295টি গাড়ি কেনা হবে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালকে 5,000 বেডে উন্নীত করা হবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। BDNews24.com-এর জ্যেষ্ঠ সম্পাদক প্রবীণ সাংবাদিক আমানুল্লাহ কবির আর নেই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মঙ্গলবার রাত 12টা 50 বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। বেশ কিছুদিন ধরেই তিনি ডায়াবেটিস ও লিভারের নানা জটিলতায় ভুগছিলেন। আমানুল্লাহ কবির এরশাদের সামরিক শাসনের বিরুদ্ধে পেশাজীবীদের আন্দোলনেও ছিলেন সামনের কাতারে। বুধবার দুপুর 12:15টার দিকে জাতীয় প্রেস ক্লাব প্রাঙ্গণে আমানুল্লাহ কবিরের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন সিনিয়র সাংবাদিক, বিভিন্ন সাংবাদিক সংগঠন ও বিভিন্ন পেশার মানুষ। ঢাকায় 2 দফা জানাজা শেষে জামালপুরে মেলান্দহে নিজ গ্রামে তৃতীয় নামাজে জানাজা শেষে বাবা মায়ের কবরের পাশে দাফনের জন্য নিয়ে যাওয়া হয় আমানুল্লাহ কবিরকে। নড়াইল ও সাতক্ষীরা থেকে গুলিবিদ্ধ 2 ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ী বলে দাবি পুলিশের। নড়াইল নওয়াপাড়া সড়কের কারারবিল এলাকায় রাত 4টার দিকে ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত রোমিও সদর উপজেলার মধুরগাতি গ্রামের মিজানুর রহমানের ছেলে। তার নামে খুন, ডাকাতি সহ 13টি মামলা রয়েছে। এদিকে সাতক্ষীরার তালা থেকে গুলিবিদ্ধ টুলু নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। দুদল মাদক ব্যবসায়ের কোন্দলে এই হত্যাকাণ্ড হয়েছে বলে দাবি পুলিশের। টুলু সদর উপজেলার সিকরি গ্রামে মৃত শামসুল হক সর্দারের ছেলে। সে একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী বলেও জানায় পুলিশ। টাঙ্গাইলের দেলদুয়ারে ভাইয়ের হাতে ভাই খুন হয়েছে। এদিকে আলাদা ঘটনায় গাইবান্ধা, কুষ্টিয়া ও গাজীপুরে খুন হয়েছে আরও 3 জন। টাঙ্গাইলে দেলদুয়ারে কৃষি জমিতে সেচ দেয়া নিয়ে ভাইয়ের মধ্যে সংঘর্ষ বাধে। এ ঘটনায় বড় ভাই খুন করে ছোট ভাইকে। সকালে উপজেলার এলাসিন ইউনিয়নের সানবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আহত হয়েছে আরও 4 জন। পরিবারের সদস্যরা বলেন, নিহত বাদল মিয়ার বড় ভাই তারা মিয়া ও আরেক ভাই আনু মিয়ার মধ্যে জমিতে সেচ দেয়াকে কেন্দ্র করে সম্প্রতি ঝগড়া হয়। এর জেরে সকালে সালিশ বসে। এ সময় 4 ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে মারামারি শুরু হয়। এতে টেটাবিদ্ধ হয়ে 5 জন আহত হয়। তাদের হাসপাতালে নেয়ার পথে ছোট ভাই বাদল মিয়া মারা যায়। অন্যদিকে পাওনা 200 টাকা আদায়ের জেরে গাইবান্ধা জেলার পলাশবাড়ির কালুগাড়ি গ্রামে আব্দুর রহিম নামের এক ব্যক্তি খুন হয়েছে। নিহতের স্ত্রী জানায়, পাওনা টাকা আদায় নিয়ে একই গ্রামে জিয়া ও আনারুল হক সহ 4-5 জন মঙ্গলবার রাতে তাদের বাড়িতে গিয়ে স্বামী স্ত্রীকে মারধর করে। সকালে তার স্বামী মারা যান। এদিকে কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তের মহিষকুণ্ডি পাটপাড়া গ্রামে ফসল কাটা নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের হামলায় কাবুল হোসেন নামে একজন নিহত হয়। অন্যদিকে রহস্যজনক মৃত্যু হয়েছে গাজীপুরের কালিয়াকৈরে মার্কেটের কেয়ারটেকারের। চট্টগ্রামের সীতাকুণ্ডে তেলের ডিপোর আগুন 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস জানায়, বেলা 2:15টার দিকে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় বিদ্যুৎ অফিসের পাশে ওই ডিপোতে আগুন লাগে। মুহূর্তেই তা আশপাশে ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের 4টি ইউনিটের 12টি গাড়ি সেখানে আগুন নেভানোর চেষ্টা চালায়। প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হয় বলেও জানান ফায়ার সার্ভিস কর্মকর্তারা। ঢাকা চট্টগ্রামের পথে ফৌজদারহাটের আবদুল্লাহ ঘাট এলাকায় ওই ডিপোতে পুরনো জাহাজ ভাঙা শিল্প থেকে পাওয়া তেল মজুত ও বিক্রি করা হয়। আগুন লাগার কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি ফায়ার সার্ভিস। পিএসসি এবং জেএসসিতে 100% পাস সহ সাফল্যের ধারা এবারও অক্ষুণ্ণ রেখেছে নরসিংদী NKM হাই স্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠার পর থেকে টানা এই গৌরব অর্জন করে আসছে মফস্বল শহর নরসিংদীর এই স্কুলটি। 2008 সালে প্রতিষ্ঠার পর থেকেই পাবলিক পরীক্ষায় একের পর এক তাক লাগিয়ে যাচ্ছে নরসিংদীর NKM হাই স্কুল অ্যান্ড হোমস। প্রতিষ্ঠার পর থেকেই প্রতি বছরের মতো এবারও পিএসসি ও জেএসসি পরীক্ষায় 100% পাশের সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছে মফস্বলের এই স্কুলটি। এবারও পিএসসি পরীক্ষায় 204 জন শিক্ষার্থী সবাই পেয়েছে GPA 5। টানা 5 বছর ধরে পিএসসি পরীক্ষায় 100% GPA 5 পাওয়ার গৌরব অর্জন করেছে প্রতিষ্ঠানটি। আর জেএসসি পরীক্ষাতেও পাশের হার 100%। 193 পরীক্ষার্থী সবাই পাশ করেছে।
জিপিএ 5 পেয়েছে 155 জন। এমন চোখ ধাঁধানো সাফল্যে আনন্দে ভাসছে প্রতিষ্ঠানটির সবাই। আমার অনেক ভালো লাগছে কারণ আমরা সবাই জিপিএ 5 পেয়েছি। আমাদের যারা দুর্বল তাদেরকে ছুটির পরে আবার ক্লাস করানো হয় এবং তাদের প্রতি বিশেষ যত্ন নেওয়া হয়। হোস্টেলে স্যাররাও 24 ঘন্টা যারা হোস্টেলে থাকে তাদের মনিটরিং করছে এবং প্রত্যেকটা পড়া ভালোভাবে বুঝেছে। এই রেজাল্ট করতে পেরে আমরা খুবই খুশি। প্রতিষ্ঠানের এমন সাফল্যের ধারাবাহিকতায় গর্বিত প্রধান শিক্ষক। টালিকুরে আমরা দেখেছি রাজু, বেকারুন্নেসা এই সকল স্কুল যেগুলি নামকরা স্কুল বাংলাদেশে, আমরা 81% ওই সকল স্কুল 66, 65, 50% তাদের জিপিএর দিক থেকে আমরাই সেরা। শিক্ষাবন্ধু হিসেবে পরিচিত শিল্পপতি আব্দুল কাদির মোল্লার নিবিড় তত্ত্বাবধানে পরিচালিত হচ্ছে স্কুলটি। শিক্ষার্থীদের সুনাগরিক ও মানবিক হিসেবে গড়ে তুলতে স্কুল কলেজের পর এবার তিনি নরসিংদীতে প্রতিষ্ঠা করতে চান বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজ। তা বাস্তবায়নে এগিয়ে যাচ্ছেন বলে জানান তিনি। এটা এখন স্বপ্নের স্কুল। এই স্বপ্নকে ধরে রাখার জন্য আমরা রাতদিন পরিশ্রম করে যাচ্ছি। প্রত্যেকটা জেলায় একটা করে পাবলিক ইউনিভার্সিটি করার যে পরিকল্পনা গভর্নমেন্টের আছে এবং ওইখানে আমাদের কিছুটা অংশীদারিত্বের বিষয়ে আমরা শুনতেছি। কেউ যদি জায়গা দেয় তাহলে তার নামে এই পাবলিক ইউনিভার্সিটিটা হবে। আমরা চাই কোয়ালিটিফুল এডুকেশন। এই ধরনের এডুকেশনে যদি গভর্নমেন্ট যেহেতু আগায় আসতেছে, একটা পরিকল্পনা আছে, তারা যদি আমাদেরকে আপ্যায়ন করে, আমাদের মতো লোক সেখানে অবশ্যই কন্ট্রিবিউশন করবে। আর যদি গভর্নমেন্টের এই পরিকল্পনা আরও অনেক দিন সময় লাগে বাস্তবায়ন হইতে, তাহলে আমরা নিজেরই একটা চিন্তা ভাবনা করে হয়তো এই বিষয়গুলিকে সংরক্ষণে নিয়ে আসবো। এনকেএম হাই স্কুল অ্যান্ড হোমসের সাফল্যের এই ধারাবাহিকতা অব্যাহত থাকুক, এমনটাই চাওয়া নরসিংদীবাসীর। জাহাঙ্গীর আকন্দ, বাংলা ভিশন, নরসিংদী। এ পর্যায়ে নিচ্ছি সিবিসি টাইলস সংবাদ বিরতি। সাথে থাকুন, ফিরে এসে থাকছে পটুয়াখালীর আউলিয়াপুরে সড়কের দুপাশে গাছ কাটার উৎসব সন্ত্রাসীদের। ইউপি চেয়ারম্যান জড়িত থাকায় প্রতিবাদের সাহস পাচ্ছে না স্থানীয়রা। নদী ভাঙনে বসত হারানোর শঙ্কায় মংলা, চিলা ও চাঁদপাই ইউনিয়নে আরো শত শত পরিবার। খাবার পানির তীব্র সংকট। আপনারা দেখছেন বাংলা ভিশন সংবাদ। স্বাগত আরেকবার বাংলা ভিশন সংবাদে। আজও শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। কোথাও অপ্রীতিকর ঘটনার কোনো খবরই পাওয়া যায়নি। প্রতিটি কারখানার সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। বেতন বৈষম্য দূরীকরণের দাবিতে টানা 8 দিন বন্ধ থাকার পর মঙ্গলবার থেকে শান্তিপূর্ণভাবে কাজে যোগ দেন আশুলিয়া শিল্পাঞ্চলের শ্রমিকরা। এদিকে কাজে যোগ দিতে পেরে আনন্দিত শ্রমিকরাও। তবে যে মজুরি ঘোষণা করা হয়েছে তা মালিকপক্ষ নিয়ম মেনে দেবে কিনা সে বিষয়েও সরকারের কঠোর নজরদারির দাবি জানান তারা। অন্যদিকে শ্রমিকদের সব দাবি দেওয়া পূরণে সরকার ঘোষিত নতুন মজুরি কাঠামো মেনে নেওয়া হয়েছে বলে জানান গার্মেন্টস মালিকরা। পটুয়াখালীতে নিয়ম নীতির তোয়াক্কা না করে সড়কের দুপাশে গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের বিরুদ্ধে। সন্ত্রাসীদের তত্ত্বাবধানে গাছ কাটার উৎসব চলায় কোনো ধরনের প্রতিবাদ করতে ভয় পাচ্ছেন স্থানীয়রা। আর এই বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়ার কথা জানালেন উপজেলা নির্বাহী কর্মকর্তা। পটুয়াখালী সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নের শরীফবাড়ি বাস স্ট্যান্ড থেকে ইউনিয়ন পরিষদ ভবন পর্যন্ত প্রায় 4 কিলোমিটার সড়কের দুই পাশে সারি সারি গাছ। দীর্ঘ 1 দশকের আগে এলজিআরডি নির্মিত এই সড়কের পাশে মেহগনি, আসমানি সহ বিভিন্ন প্রজাতির গাছ সরকারিভাবে রোপণ করা হয়। সম্প্রতি এসব গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের বিরুদ্ধে। আকাশময় আপনার মিলে গাছ রেখে গেছে, আপনি বলতে পারেন না? আইজ আমার মিল বন্ধ, তো আমরা মিলে আইনি। চেয়ারম্যান কি বলেন এগুলো? কোন মেসেজ দেন আমরা কম দে আরো একদিন চেয়ারম্যান কি করছে? এই গাছ কাটতে কেটে নেবে, তারা কি করবে কইতে। তবে গাছের ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি চেয়ারম্যানের। আমি জানি না, আমার নলেজে একজন আমাকে ফোন দিয়েছে। আমি তো খুলনাতে আমার মেয়ের পরীক্ষা দিতে আসছি, বুঝছো? আমি জানি না, আমার নলেজে কিছু নেই, আমি দেখতেছি। এ বিষয়ে 3 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান উপজেলা নির্বাহী কর্মকর্তা। ও গাছগুলি কারা কেটেছে সে বিষয়ে আমি একটি 3 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছি। তদন্ত রিপোর্ট পাওয়ার সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে, অপরাধীকে ছাড় দেওয়া হবে না।
সরকারিভাবে রোপণ করা এসব গাছ যথাযথ প্রক্রিয়া বিক্রি হলে স্থানীয়রা একটি নির্দিষ্ট লাভ্যাংশ পাওয়ার পাশাপাশি রাষ্ট্রীয় কোষাগারেও এর অর্থ জমা হওয়ার বিধান রয়েছে। তবে সেসব বিধান এখন কাগজে কলমে সীমাবদ্ধ। বাংলা ভিশন নিউজ ডেস্ক। জলবায়ু পরিবর্তনের ফলে উপকূলীয় এলাকায় কমছে নদীর নাব্যতা, বাড়ছে পানির উচ্চতা। ফলে নদী ভাঙনের কবলে পড়ে মংলার চিলা ও চাঁদপাই ইউনিয়নের কয়েকশো পরিবার হারিয়েছে তাদের বসতভিটা। নদীকূলের আরও অনেক পরিবার রয়েছে বসত হারানোর আশঙ্কায়। চলছে খাবার পানির তীব্র সংকটও। জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে মংলা ও এর আশপাশের উপকূলীয় এলাকা অন্যতম। কয়েক বছর ধরে এই অঞ্চলের নদ নদীতে তীব্র নাব্য সংকট দেখা দিচ্ছে। প্রতিদিন পানির স্তর উপরে উঠছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে নদ নদী সংলগ্ন বাসিন্দারা। গত 5 বছরে মংলার পশুর নদীর তীরের 5 শতাধিক পরিবার বসতভিটা হারিয়েছেন। এখন যদি ভাঙ্গন রোধ না ঠেকাতে পারি আমরা এবং সরকার না ঠেকায়, তাহলে এই যে কয়েক হাজার বসতি আছে ভাঙ্গনের মুখে এখন ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন। ভাঙন আতঙ্ক নিয়ে এখনো অনেক পরিবার নদীর তীরে বসবাস করছেন। তাদের রয়েছে খাবার পানির তীব্র সংকট। লবণ পানি যে সময় নদীতে আসে সে সময় আমাদের পুকুরের পানিও লবণ হয়ে যায় এবং আমাদের খাওয়ার কোনো উপযোগী থাকে না। আমাদের জীবনযাত্রা খুবই দুর্বিষহ। সরকার যদি কিনা নতুন কোনো জায়গার ব্যবস্থা করে বসতির জন্য, তাতে আমাদের উপকার হয়। এলাকার নতুন উপমন্ত্রী জানালেন চেষ্টা করবেন ভাঙন রোধ করার। অবশ্য সবকিছু একটা প্রজেক্টের মাধ্যমে হয়, মুখে বলে দিলেই কিন্তু সেই হিসেবে তো আসতে পারে না। আমার এইখানে এরকম ক্ষতি আছে, তার জন্য এইভাবে এই পরিমাণ টাকার প্রয়োজন হবে, এরকম কিছু প্রজেক্ট তাদেরকে ইতিমধ্যেই আমি বলে দিয়েছি তৈরি করতে। নদী ভাঙন রোধে স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি দক্ষিণাঞ্চলবাসীর। বাংলা ভিশন নিউজ ডেস্ক। দেশের বিভিন্ন জায়গায় আরো কিছু খবর নিয়ে একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ডিজিটাল সিলেট সিটি গৃহীত হয়েছে। অচিরেই তা বাস্তবায়িত হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর একে আব্দুল মোমেন। বুধবার সকালে সিলেট সার্কিট হাউসে বিভাগীয় ও জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময়কালে তিনি এ তথ্য জানান। মন্ত্রণালয়কে দুর্নীতিমুক্ত করতে কাজ করে যাবেন বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাবুদ্দিন। বুধবার সকালে ঢাকা থেকে সিলেটে গিয়ে হযরত শাহজালাল রহমতুল্লাহ আলাইহির মাজার জিয়ারত করেন তিনি। এরপর সাংবাদিকদের প্রশ্নের জবাবে পর্যটন ও ইকো পার্কগুলো সুরক্ষার ব্যবস্থার আশ্বাস দেন। পঞ্চগড়ের গরিব শীতার্তদের মাঝে 10,000 শীতবস্ত্র বরাদ্দ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা প্রতিমন্ত্রী ডাক্তার এনামুর রহমান। দুপুরে পঞ্চগড়ের বোদা উপজেলার সাকুয়া উচ্চ বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে প্রায় 2,000 গরিবের হাতে শীতবস্ত্র ও শুকনো খাবার তুলে দেন প্রতিমন্ত্রী। এদিকে রাজশাহী গোদাগাড়ির কাকুনহাটে গরিব দুস্থদের মাঝে কম্বল বিতরণ করেছে বরেন্দ্র হেলথ অ্যান্ড এডুকেশন। সকালে কাকুনহাট প্যারামেডিক্যাল কলেজ ও বঙ্গবন্ধু অল্টারনেটিভ হসপিটাল মাঠে শীতার্তদের মাঝে প্রতিষ্ঠানের সভাপতি আলহাজ শরীফুল আলম ও প্রধান অতিথি আনোয়ার হোসেন শওকত শীতবস্ত্র বিতরণ করেন। রংপুরে শুরু হয়েছে 3 দিনব্যাপী ফ্রি ডেন্টাল ক্যাম্প। ওরাল হেলথ অ্যান্ড রিসার্চ সেন্টার ও রোটারি ক্লাব অব রংপুর আয়োজিত স্থানীয় পাবলিক লাইব্রেরি মাঠে 5টি বুথে নগরীর দরিদ্র মানুষদের এই চিকিৎসা সেবা দেয়া হচ্ছে। প্রতিদিন সকাল 9টা থেকে বিকাল 5টা পর্যন্ত চলবে সেবাদানের কার্যক্রম। চট্টগ্রাম মহানগরীর খুলশী থানার হাই লেভেল রোডে চট্টগ্রামে বাংলা ভিশনের সিনিয়র রিপোর্টার নাসির উদ্দিনের বাসায় চুরির ঘটনা ঘটেছে। সকাল 10টা থেকে 10:30টার মধ্যে এ ঘটনা হয়। বাসায় কেউ না থাকার সুযোগে দুর্বৃত্তরা তালা ভেঙে ঘরে ঢোকে। আলমারিতে থাকা 65,000 টাকা ও 4 ভরি স্বর্ণালংকার, পাসপোর্ট, ঘড়ি সহ নানা সামগ্রী নিয়ে যায় তারা। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। উপমহাদেশের অন্যতম সাধক হযরত সৈয়দ শাহজালাল রহমতুল্লাহ আলাইহির অন্যতম সহচর হযরত সৈয়দ শাহ মোস্তফা শেরি সরওয়ার চাবুকমার রহমতুল্লাহ আলাইহির 2 দিনব্যাপী ওরস মোবারক চলছে মৌলভীবাজারে। এ উপলক্ষে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আশিকান ও ভক্তরা ভিড় করেন। ওরসকে ঘিরে মাজার চত্বরে এবারও মেলা বসেছে। বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব। বিআরবি কেবলস শিরোনামগুলো আরেকবার জানি।
নির্বাচন প্রত্যাখ্যানকারীদেরই ক্ষমা চাওয়া উচিত, ভোটে অনিয়ম নিয়ে টিআইবির রিপোর্ট পরাজিতদের সুযোগ করে দেওয়ার অপচেষ্টা বলেছেন মন্ত্রীরা। নড়াইল ও সাতক্ষীরায় গুলিবিদ্ধ 2 লাশ উদ্ধার, টাঙ্গাইল গাইবান্ধা সহ বিভিন্ন জায়গায় আরো 4 জন খুন। চট্টগ্রামের সীতাকুণ্ডে বিদ্যুৎ অফিসের পাশে তেলের ডিপোতে আগুন, 2.5 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণ। দর্শক, ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা 7:30। এর আগে 6টায় রয়েছে নিউজ টপ 10 দেখার আমন্ত্রণ রইল। এছাড়া ফেসবুকে বাংলাভিশন সংবাদ সরাসরি দেখতে লগ ইন করতে পারেন facebook.com/বাংলাভিশনে। এতক্ষণ সঙ্গে থাকার ধন্যবাদ সবাইকে।